জর্জ সোরসের বাংলাদেশে টাকা ঢেলে এখানে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করা, উদ্দেশ্যটা তো হচ্ছে যে একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করা, আর কোনো উদ্দেশ্য কি রয়েছে তার? দেখুন একটা কথা আমি আপনাকে বলি, ইন্দো প্যাসিফিক জোনে একটা দীর্ঘ সময় এই কোয়াডে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা মার্কিনিরা করে যাচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট। বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যেহেতু আমরা, এই পুরো রিজিয়নে আমাদের একটা বড় স্টেক আছে। এই স্টেকটা একটা আমাদের অল দ্য টাইম বাংলাদেশের ফরেন পলিসিটা কি ছিল? কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটা খুবই স্ট্রিক্টলি তিনি করেছেন, কারণ আমরা জোট নিরপেক্ষ রাষ্ট্র, আমরা কোনো ধরনের জোট টোট কখনোই আমরা যাইনি। এটা জাতির জনক অল দ্য টাইম এটা মেনটেন করেছেন। পরবর্তী সম্ভবত আমাদের ফরেন পলিসিও এটা আসলে মেনটেন করেছে বিভিন্ন সরকারের সময়। তো এই কোয়াডে আমরা কখনো যেতে চাইনি। এর একটা কোয়াডের একটা বড় ব্যাপার ছিল চায়নাকে আটকাও, চায়নার ব্যবসা বাণিজ্যের নানান ধরনের ব্যাপার। যেহেতু চায়না আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের অর্থনৈতিকভাবে চায়না আমাদের একটা বড় ধরনের বন্ধু রাষ্ট্রই ছিল। ফলে এই চাইনিজ পুরো তৎপরতাটা বা তাদের ব্যবসা বাণিজ্য বা পলিটিক্যালি এই জিনিসটাকে একটা আটকানোর একটা তাগিদ মার্কিনিরা বরাবরই অনুভব করেছে। ফলে এই কোয়াডটা ইন্দো প্যাসিফিক জোনে, এই কোয়াডে আমাদের যোগদানটা অসম্ভব রকমের প্রত্যাশিত ছিল পশ্চিমাদের কাছ থেকে, যেটা আমরা যাইনি। বরঞ্চ আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা স্বতন্ত্রভাবে একটা 15 পয়েন্টের একটা আউটলুক দিয়েছি, যে আমরা এমনভাবে এটা ডিল করতে চাই যেখানে ভারত ক্ষতিগ্রস্ত না হয়। ডেফিনেটলি বাংলাদেশের সবচেয়ে বন্ধু রাষ্ট্র ভারত, যেহেতু কোনোভাবে এখানে জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকানরা আছে। আপনি যদি ওইভাবে বেসিনগুলো একটু ফলো করেন তাহলে আপনি দেখবেন। মজার ব্যাপার হলো যে এই আউটলুকটাও পশ্চিমাদের খুব একটা পছন্দ হয়নি। এই যে পিটার ডি হাস বাংলাদেশে এসেছিল, তারা আসার আগে কিন্তু তাদের একটা ইন্টারভিউ দিয়ে আসতে হয়, তারা কেন যাচ্ছে, কি কারণে, এই ধরনের একটা প্রোগ্রাম তাদের ফর্মালি হয়। আমি সেই ভিডিওটা খুঁজে পেয়েছি যেখানে সে পরিষ্কারভাবে বলছে যে আমার উপরে ইন্দো প্যাসিফিকের যে দায়িত্বটা দেওয়া হয়েছে, মাথা রাখতে হবে, আমি সেটা সফলতার সাথে পালন করার চেষ্টা করব। মানে আড়ালে কত কিছু ঘটে গেছে। এবং আরেকটা তথ্য আমি আপনাকে দিই, এই যে আড়ালে ঘটে গেছে বললেন, ডোনাল্ড লুর কথা তো আপনি শুনেছেন। এই ডোনাল্ড লু আর পিটার হাস তারা কিন্তু 30 বছরের বন্ধুত্ব, এই ডিপ্লোম্যাটিক জোনটাতে তারা একসাথে কাজ করেছে সরকারি জবের সাথে। ফলে ডোনাল্ড লু হচ্ছে কিন্তু এই সাইডের মাস্টার। সে কিন্তু এর আগে আপনার ভারতে ছিল, তারপর পাকিস্তান একটা লম্বা সময় ছিল, আপনার আমি ভুল না করে থাকে তুর্কিমিনিস্তান বা আপনার ওই সাইডটাতে ছিল, আপনার আরেকটা রাষ্ট্র এটার পাশেই আছে, আফগানিস্তানের পাশে, আমি নাম ভুলে গেছি। সোজা কথা হচ্ছে এই রিজিয়নের সে এক ধরনের বড় ধরনের মাস্টার। সো বাংলাদেশে পিটার হাসকে পাঠানোই হয়েছে কোয়াডের ব্যাপারে একটা ফয়সালা করবার জন্য, প্লাস সেন্ট মার্টিন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছে যে বাংলাদেশের যেই পার্বত্য চট্টগ্রামের একটা অঞ্চল, ভারতের নর্দার্ন সাইডের বেশ কিছু অঞ্চল নিয়ে ইস্ট তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ছিল। আপনি কিন্তু খেয়াল করবেন ব্যাপারটা, মানে এর মধ্যে সেভেন সিস্টার্স কে ডেফিনেটলি আপনার মিজোরাম, এই যে আপনি মাঝখানে দেখেছেন কুকি চিনদের তৎপরতা, ওই জোনে একটা আলাদা রাষ্ট্র। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি ভারতের এক ত্রিপুরা সম্ভবত এক পলিটিশিয়ানকে আমি দেখেছি এই ধরনের একটা, মানে এইটাকে কনফার্ম করবার জন্য যে ইয়েস, যে বাংলাদেশে আপনি মাস্ট একটা ইসলামিক পার্টিকে আপনাকে বাঁচিয়ে রাখতেই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পার্টিটা করলো, এরা কিন্তু এক্সট্রিমিস্টের থেকেও এক্সট্রিমিস্ট। অর্থাৎ তাদের একটা উদ্দেশ্যটা কি, এই যে পার্টিটা গড়লো এর উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে একটা আনস্টেবল নেশন তৈরি করা। আমি বারবারই বলেছি ইটস এ প্রক্সি ওয়ার। এখানে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা স্টেবল গভর্নমেন্ট যদি না থাকে এবং প্রবল ইন্ডিয়া বা ভারত বিরোধী যদি একটা সরকার থাকে, তাহলে আপনাকে নানানভাবে আপনি ইন্ডিয়ার সাথে অনেক ধরনের ডিল, অনেক ধরনের আলোচনাতে এক ধরনের প্রেশার আপনি ক্রিয়েট করতে পারেন। তো আলটিমেটলি যেটা হচ্ছে, যেমন নর্দার্ন সাইডের প্রবলেম তো আপনি জানেনই। ইনফ্যাক্ট ভারতের সাথে যা হচ্ছে না হচ্ছে তো আমরা অসংখ্যবার এই প্রোগ্রামে আলোচনা করেছি। বাংলাদেশের এই পলিটিক্যাল জায়গাটাতে যখন আনস্টেবল থাকবে, তখন তাদের জন্য খুব সুবিধা হয় আশেপাশের যে টার্গেট রাষ্ট্রগুলো
তাদের সাথে ডিল বা তাদের সাথে খেলার একটা বড় ধরনের সুযোগ থাকে। ফলে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হয়েছে, আমি এর আগেও এর বলেছি, পিছনেও কি জর্জ সোরস? ডেফিনেটলি বাংলাদেশের এই রেজিম এই যে চেঞ্জের এই ভেতরে মুহূর্তে মৌলবাদীদের এতটা উত্থান, ডেফিনেটলি আপনার আমি মানে জর্জ সরোস, তারপরে সিআইয়ের সিস্টার কনসার্ন, সেখানে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, তাদের সরাসরি ফান্ডিং এই যে আছে। 1 বিলিয়ন ঢুকেছে এদের US অ্যাকাউন্টে, হ্যাঁ। এটা কি পুরোটাই জর্জ সোরসের অ্যাকাউন্ট থেকে? না, এখানে ঢুকেছে, এদের ঢোকার ব্যাপারটাও কিন্তু ডিফারেন্ট। যখন এই জঙ্গি হামলাটা হয় 5ই অগাস্ট, টার্কির একটা বড় ধরনের টাকা এখানে ছিল। নাম্বার 1, টার্কি থেকে একটা বড় টাকা এসেছে, যেটা দোহা হয়ে এসেছে, কাতার হয়ে এসেছে। এরপর এখানে চায়নার একটা বড় ধরনের ফান্ডিং ছিল বলে আমাদের কাছে যথেষ্ট ইন্টেল আছে। মানে শেখ হাসিনার সরকারকে ফেলতে এতগুলো জায়গা থেকে টাকা এসেছে। স্টেক হোল্ডার তো অনেকে, এখানে তো প্রচুর স্টেক হোল্ডার আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে জর্জ সরোসের ছেলে দুবার বাংলাদেশে এসেছেন। কি কাজ তার বাংলাদেশে? একজন পশ্চিমা বিশ্বের একজন ব্যবসায়ী, যিনি বিভিন্ন ধরনের ফাউন্ডেশন চালান, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে যুক্ত, দুইবার বাংলাদেশে এসে একটা দীর্ঘ মিটিং, দিনের ঘন্টার পর ঘন্টা মিটিং তিনি কেন করছেন? আমি যদি শুধু এই প্রশ্নটা করি, কোনো বিজনেসের ডিল আপনি দেখেছেন? আপনি এমন কি দেখেছেন যে কোনো ফরেন রিলেশন, সে কি কোনো কর্তা ব্যক্তি? নাথিং। তাহলে শুধু ডক্টর ইউনূসের সাথে দেখা করবার জন্য দুইবার তিনি বাংলাদেশে আসবেন? আপনি যদি এই প্রশ্নটাও করেন, অ্যাটলিস্ট আপনার মনের ভেতরে তো একটা সন্দেহ জাগবে। আমি আপনাকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে 1/11-এর সময় যখন ইউনূস আপনার সে একটা পার্টি করতে চেয়েছিল, সেটা সামথিং আপনার গণশক্তি বা শক্তি, এই টাইপের একটা পার্টি, আমি নামটা ভুলে যাচ্ছি। সোজা কথা হচ্ছে সে একটা পলিটিক্যাল পার্টি করতে চেয়েছিল, এবং সেইটা এই পশ্চিমাদের মদদে। মাথা রাখতে হবে ব্যাপারটা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আপনাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছিলাম, আমরা সেই ডকুমেন্টটা দেখাবো দর্শকদেরকে, কিন্তু আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাইবো যে জর্জ সোরসের বাংলাদেশে টাকা ঢেলে এখানে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করা, উদ্দেশ্যটা তো হচ্ছে যে একটা আনস্টেবল গভর্নমেন্ট ক্রিয়েট করা। আর কোনো উদ্দেশ্য কি রয়েছে তার? দেখুন একটা কথা আমি আপনাকে বলি, ইন্দো প্যাসিফিক জোনে একটা দীর্ঘ সময় এই কোয়াডে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা মার্কিনিরা করে যাচ্ছে। সিম্পল অ্যাজ দ্যাট। বঙ্গোপসাগরের কুল ঘেঁষে যেহেতু আমরা, এই পুরো রিজিয়নে আমাদের একটা বড় স্টেক আছে। এই স্টেকটা একটা আমাদের অল দ্য টাইম বাংলাদেশের ফরেন পলিসিটা কি ছিল? কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটা খুবই স্ট্রিক্টলি তিনি করেছেন, কারণ আমরা জোট নিরপেক্ষ রাষ্ট্র, আমরা কোনো ধরনের জোট টোট কখনোই আমরা যাইনি। এটা জাতির জনক অল দ্য টাইম এটা মেনটেন করেছেন। পরবর্তী সম্ভবত আমাদের ফরেন পলিসিও এটা আসলে মেনটেন করেছে বিভিন্ন সরকারের সময়। তো এই কোয়াডে আমরা কখনো যেতে চাইনি। কোয়াডের একটা বড় ব্যাপার ছিল চায়নাকে আটকাও, চায়নার ব্যবসা বাণিজ্যের নানান ধরনের ব্যাপার। যেহেতু চায়না আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের অর্থনৈতিকভাবে চায়না আমাদের একটা বড় ধরনের বন্ধু রাষ্ট্রই ছিল,